কবিতা বালিশে মুখ গুজে শুয়ে আছে। এই সময় তার স্বামী রবিন ঘরে আসে। কি হলো কবিতা, তুমি এখন এভাবে শুয়ে আছো? শরীর টরীর খারাপ হলো নাকি? না গো, সেরকম কিছু না। সবই বুঝতে পারি কবিতা, তোমার রিজুর কথা খুব মনে পড়ছে, তাই না? রিজুর নাম শুনেই কবিতার দু চোখ জলে ভরে গেল। রিজু ছিল কবিতার বাবা মা মরা একমাত্র ভাই। কবিতা, শোনো না, কাল তো ভাইফোঁটা। তুমি রিজুকে কাল আসতে বলো, আমি আজ সমস্ত কিছু বাজার করে ফেলবো। সে কি আমার ফোন তুলবে? সে তো আজও অভিমান করে আছে আমার ওপর। একবার চেষ্টা করেই দেখো না। কবিতার বিয়ের পর এটা তার প্রথম ভাইফোঁটা। বিয়ের পর কবিতা শহরে চলে আসে আর রিজু একা হয়ে পড়ে। অনেক ছোটবেলায় তাদের বাবা মা মারা যায়। কবিতা নিজের হাতে তার ভাইকে মানুষ করেছে। রিজু তার দিদির শূন্যতা অনুভব করার জন্য তাদের মধ্যে গুরুতর মান অভিমান সৃষ্টি হয়েছে। নিজের স্বামীর কথা মতো কবিতা সব ভুলে তার ভাইকে ফোন করে। হ্যালো, হ্যালো রিজু, আমি তো দিদি বলছি। হ্যাঁ বল। রিজু, ভাই আমার। হ্যালো দিদি, আমি তোকে পরে ফোন করছি, একটু ব্যস্ত আছি। রিজু, আজও রাগ করে থাকবি? এত জেদ তোর, এত অভিমান! তোকে যখনই ফোন করি হয়তোই রিসিভ করিস না, না হলে বলিস ব্যস্ত আছি। এইভাবে আমাকে ইগনোর করিস না ভাই। আচ্ছা শোন, কাল ভাইফোঁটা, সকাল সকাল আমার বাড়ি চলে আসবি। সরি রে, মনে হচ্ছে সময় হবে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কাল তুই আমার বাড়ি অবশ্যই আসবি। তোকে তোকে আমার মাথার দিব্যি রইল। কথাটা বলেই কবিতা ফোনটা কেটে দিল। অনেক দিন পর দিদির গলা শুনে রিজুরও চোখ জলে ভরে উঠল। সেও তার দিদিকে খুব ভালোবাসে। দিদি না, বরং ছোট থেকে মা হিসেবেই পেয়েছে রিজু কবিতাকে। রিজু, আর দিদির ওপর রাগ করে থেকো না। ভাই বোনের এই মান অভিমানের পর্ব এখানেই শেষ করো। শোনো রিমি, দিদি যদি আজ ফোন নাও করতো, আমি আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছিলাম যে ভাইফোঁটার দিন দিদির বাড়িতে গিয়ে তাকে চমকে দেব। পরদিন সকালে রিজু বাইক নিয়ে দিদির বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কবিতা সকাল থেকে উপোস করে সব কিছু জোগাড় করে ভাইয়ের আসার অপেক্ষা করছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, কিন্তু রিজুর এখনো কোনো পাত্তা নেই। কবিতা, তুমি আর অপেক্ষা করে থেকো না। সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, দুপুর হতে চলল। রিজুর আসার হলে ও এতক্ষণে চলে আসতো। না গো, ও ঠিক আসবে। আমি যে ওকে আমার মাথার দিব্যি দিয়েছি। কবিতা ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর চোখের জল। দিদি, দিদি, এই দিদি। রিজু, রিজু তুই এসেছিস? শয়তান ছেলে, এই বুঝি তোর আসার সময় হলো? আমি ভাবলাম তুই হয়তো। থাক না ওসব কথা, ফোঁটা দিবি না দিদি? হ্যাঁ, এই তো, আয় বস এখানে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যা, তোর গিফটটাই তো আনতে ভুলে গেলাম। দাঁড়া, এক্ষুনি আসছি।
আরে পাগল শোন, রিজু শোন। কথাটা বলেই রিজু বাইরে চলে গেল। রিজু বাইরে যাবার অনেক পরে রবিন সেই ঘরে ঢোকে। কবিতা, শোনো, আমাদের এক্ষুনি একবার পুলিশ স্টেশন যেতে হবে। পুলিশ স্টেশন? কিন্তু কেন? এদিকে রিজু। আহা, চলো না একবার, আমিও তোমার সাথে যাব। কবিতা ও রবিন পুলিশ স্টেশনে এসে পৌঁছায়। তারা গিয়ে দেখে একটি বাইক খুব খারাপ অবস্থায় সেখানে পড়ে আছে, আর তার পাশে আছে একটি চাদর জড়ানো লাশ। আপনারা এসে গেছেন? আপনারাই তার মানে বাড়ির লোক? ওই যে বডি। রবিন, ওই অফিসার কি বলে গেলেন? বাড়ির লোক মানে? আর আর ওই বডি কার? কবিতা, রিজু আমাদের বাড়ি আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, পথে একটা ট্রাকের সাথে। না, এটা হতে পারে না। আমি ওকে ফোঁটা দিয়েছি, ও ও আমার কাছে এসেছিল। পাগলামি করো না কবিতা, রিজুর আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ও তোমার কাছে কিভাবে আসবে? কথাটা বলেই লাশের সাদা চাদর রবিন সরিয়ে দিল। রিজুর নিথর দেহটা কান্নায় ভেঙে পড়ে। ধাউ ধাউ করে চিতা জ্বলছে। কবিতা শোকগ্রস্ত অবস্থায় দিগন্তের দিকে তাকিয়ে, ভাইয়ের মুখটা ভেসে উঠছে তার চোখে। দিদি, আমি আর তোর ওপর একটুও রেগে নেই। আমাকে যে আসতেই হতো তোর কাছে। মাথার দিব্যি দিয়ে পাগলি দিদিটা আমার সারাদিন উপোস করে বসেছিল যে। শুধু একটাই দুঃখ জানিস দিদি, তোকে কোনো উপহার দিতে পারলাম না। রবিন আজ খুব খুশি। আজ রবিন ও কবিতার এক পুত্র সন্তান হয়েছে। তাকেই দেখবার জন্য ব্যাকুল হয়ে রবিন হসপিটালে যাচ্ছে। তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে ছেলের মুখ দেখে, কি গো, কিছু বলো। আজ আমি খুব খুশি, আজ আমার ডবল আনন্দ। কবিতা, শালাবাবু ফিরে এসেছে।